কেন দেখেন? আপনার বয়স কত? আপনার বয়স কত? না 1971 সাল কেন দেখেন না? আপনার বয়স কত? না একটু বলেন, মানে 1971 সাল দেখেন না মানে কি? আপনার বয়স কি এখন মানে 40 বছরের কম? 40 একটু বেশি। 47 হয় নাই? হ্যাঁ। তো 47 বছর হইলে তো 1971 সাল আপনি দেখেছেন। আপনার এখন বয়স কত? আচ্ছা দেখেন আপনি কেমন কথা বলছেন। আপনি 60-70 বছর বয়স হয়ে অথচ 1971 সাল দেখেন নাই? মন নাই আমার। তা আপনি কি তখন আপনি কি 1971 সালের সাথে সময় আপনি দেশে যে এত অরাজকতা, না শুনে না মামা, দেশে যে এত অরাজকতা বা হাইওয়ানরা বা জালেমরা যখন দেশের উপর হানা ধরেছিল, জায়গা জায়গা মানুষ খুন করা হতো, রাজাকার বাহিনীরা যখন মুসলমানদের বাংলাদেশের উপর আঘাত করতো, আপনি এটা দেখেন না? এই কি রে ব্যাপার, এখন বলতেছে দেখছি, আগে দেখেন না এখন দেখছেন? আগে দেখছি। আপনাদের এই এলাকার মধ্যে কি 1971 সালের কোন শয়তান বাহিনী আসছিল? না। এই এলাকা আসে না। কেন? ও তখন পদ্মা নদী ছিল, এই জন্য পদ্মা নদীর পার থেকে আসতে পারে না। আর আপনি এই নদীতে বা এখানে কোনো লাশ ভেসে আসতে দেখেন নাই? না। আচ্ছা আপনারা কি পালায় ছিলেন, মানে গর্তের ভিতরে বা কোথাও পালায় ছিলেন 1971 সালে? বা কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে এরকম কোনো ঘটনা জানেন? না না না, কিচ্ছু জানেন না। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি পড়ি নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলাম যে 1971 সাল আপনি দেখেছেন কিনা। উনি প্রথমে বললো আমার মনে নেই, তারপরে বললো আমি জানি না। তারপরে জানতে চাইলাম যে আপনার বয়স কত, তখন বললো যে আমার বয়স হচ্ছে, আমার বয়স এখনো হয় নাই 47, না বললো যে 40 বছর। তো আমি জিজ্ঞাসা করলাম যে 40 বছর হলে তো আপনি দেখতে তো অনেক বেশি বড় লাগে। পরে বললো যে দেখতে বড় লাগলেও, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি 47 বছর বয়স হয়েছে? পরে বললো যে হ্যাঁ হয়েছে। তো লাস্টে জিজ্ঞাসা করলাম কত বয়স হয়েছে? পরে বললো যে আমার 60-70 বছর বয়স হয়ে গেছে। পরে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার আপনি 1971 সালে দেখেন নাই 60-70 বছর বয়স হয়ে যাওয়ার পরেও? তখন উনি বললেন যে আমি শুনেছি কিন্তু দেখি নাই। যাই হোক, পদ্মা নদী পাড়ি দিয়ে বেশ অনেক দূরে বাংলাদেশের উপর যখন অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, ভয়ে আতঙ্কে পালিয়ে গিয়েছিল, এই সেই ব্যক্তি যিনি ফিরে এসেছিলেন তখন আশ্রয় নিয়েছিলেন ইন্ডিয়াতে। বাবা মা তখন সন্তানদেরকে খুব ভালোবাসতেন, এখান থেকে হেঁটে হেঁটে ইন্ডিয়ায় পাড়ি দিয়েছিলেন নিরাপত্তার জন্য, নিরাপদে থাকার জন্য ইন্ডিয়ায় গিয়ে থেকেছিলেন। আর তখন তারা আমাদের বাঙালিদেরকে, বাংলাদেশকে ভালোবেসে বুকে আগলে রেখেছিলেন। ওই মানুষগুলোর ভালোবাসার কারণে আজ আমরা আবার স্বাধীনতা ফিরে পেয়ে তিনি আবার তার মাতৃভূমিতে এসে সুস্থ আছেন, ভালো আছেন। ঠিক এই মুহূর্তে আমাদের যারা মায়ানমার থেকে নির্যাতিত, নিপীড়িত হয়ে বাংলাদেশে আসতে চাচ্ছে, আমি ব্যক্তি বিশেষ কাউকে বলছি না, যদি আমরা বুকে টেনে নেই, আমার বিশ্বাস বিপদের সময় কাউকে হেল্প করলে সে ক্ষতি করে না, বুকে ছুরি মারে না, খুব একটা রেয়ার, মানে কম। এই মুহূর্তে ওরা মুসলিম, ওদেরকে যদি বুকে টেনে নেওয়া যেতে পারে, হতে পারে একদিন ওদের দেশ যখন স্বাধীন হয়ে যাবে ওরা আবার ওদের বাড়িতে ফিরে যাবে, এবং সেখানে গিয়ে এরকম আমার মতো আবার 40-50 বছর পর যদি কেউ, স্বাধীনতার 43-47 বছর পর যদি কেউ তাদেরকে প্রশ্ন করে আপনি মায়ানমার থেকে যে আপনি 2016 সালে বাংলাদেশে যখন গিয়েছিলেন কেমন ছিলেন, কেমন আপ্যায়ন পেয়েছিলেন, তখন তারা হয়তো বা আমাদের মতো করে আমাদের সাংবাদিকদেরকে জানাবেন যে সেদিন যদি বাংলাদেশ আমাদেরকে বুকে পেতে না নিতেন, তাদের স্নেহ মমতা ভালোবাসা না দিতেন, তাহলে আজ হয়তো বা আমি স্বাধীন বার্মাটা পেতাম না। তো শ্রোতামণ্ডলী, ভালোবাসা এক অনন্য নিদর্শন, যার কাছে হেরে যায় পৃথিবীর সব। ভালোবাসা দিলে ভালোবাসা মেলে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, AHP TV, মাদারীপুর, বাংলাদেশ।